জাতীয় ঐক্যের ডাকে অন্তর্বর্তী সরকারের সংলাপ শুরু। অভ্যর্থনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান। এবং বগুড়ায় করতোয়ার বুকে টিএমএসএস এর দখলদারি। নির্মাণ করেছে ইকোনমিক জোন, বিনোদন পার্ক। বদলে গেছে নদীর গতিপথ। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ প্রশাসনের কার্যক্রম। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। জাতীয় ঐক্যের ডাকে সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন অভ্যর্থনকারী শিক্ষার্থী নেতারা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান জানান। জাতীয় ঐক্য সৃষ্টিতে দেশের চলমান নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী চলা বৈঠকে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ছাত্র নেতারা। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই। আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। 5ই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি। আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। 5 আগস্টের পর ঐক্যবদ্ধ জাতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে এক চুলও ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকার তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বললেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়াদিল্লি। এদিকে হামলার ঘটনায় 7 জন আটক, 3 পুলিশ সদস্যকে বরখাস্ত ও এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে দেশটি। আর নিরাপত্তাজনিত কারণে মিশনটির সব সেবা কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘন্টা ধরে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়াদিল্লির প্রতিনিধি বলেন, পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক একটি বিষয়কে কেন্দ্র করে স্থবির হয়ে পড়বে না বলেও মনে করেন তিনি। You cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। ভারত ক্ষমা না চাইলে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ। সেখান থেকে মিছিল নিয়ে সংগঠনটি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। আমরা জানি প্রশ্নটা ধর্মের নয়, প্রশ্নটা এক সাম্রাজ্যবাদী শক্তি আরেকজনের উপর, আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেয়া। বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না। হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, তা সুস্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানায় সার্বভৌমত্ব আন্দোলন। এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি
জোর দাবি জানাচ্ছি। উগ্রবাদীদের রুখতে কলকাতায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কলকাতার উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তপ্ত ঢাকা। নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সংঘাতে উস্কানি দিয়ে ভারত বিভাজন তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নেতারা। ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তায় সরকারকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি দালালদের আস্ফালন আমরা আর বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইনশাল্লাহ এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে ভারত। বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি। ভারতে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তায় দ্রুত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়ে রিজভী বলেন তাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতার জন্য মোদি মমতার নজর দেওয়া প্রয়োজন। কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। এদিকে বাংলাদেশ মিশনে হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার। পানির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। ভারত পানির আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্যা আনতে পারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাত 8:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সৌজন্য সাক্ষাৎ করতে যায় 4 সদস্যের পাকিস্তানি কূটনৈতিক দল। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়। পাকিস্তানি রাষ্ট্রদূত এই সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন, সেই রিলেশনকেই তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে, মিন্স তারাও আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, সেজন্যই ওনার সাথে কথাও বলেছেন, আলোচনা করেছেন। বাট ম্যাডাম যেহেতু অসুস্থ, কাজে এই ম্যাডাম এগুলো শুনেছেন। সরকারের মেয়াদ 5 নয় 4 বছর চায় জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে দেয়া প্রস্তাবনায় সংবিধান পুনর্লিখনের দাবি করেন তারা। একজনের 2 বারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়ার পাশাপাশি একই ব্যক্তিকে দল, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাব দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের আনুষ্ঠানিক প্রস্তাবনা তুলে ধরে জাতীয় নাগরিক কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল। 1.5 ঘণ্টাব্যাপী মতবিনিময়ে সংস্কার নয়, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়। 69 দফা লিখিত প্রস্তাবনা তুলে ধরে জাতীয় নাগরিক কমিটি। গণভোটের আইন প্রণয়ন করতে হবে সংবিধানের আন্ডারে এবং 2/3 ভোটের মাধ্যমে যে নতুন সংবিধানকে চেঞ্জ করার যে প্রক্রিয়াটা আছে, আমরা চাই যে সেই প্রক্রিয়াটা আর না থাকুক। পুনর্লিখিত সংবিধানে নতুন 5 মূলনীতি ও দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণাপত্র যুক্ত করার প্রস্তাব তুলে ধরে প্রতিনিধি দল। নতুন সংবিধান আমাদের 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে
71-এ যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেরকম একটা সংবিধানের প্রস্তাবনা আমরা রেখেছি। যদিও নতুন সংবিধান নয়, বরং বিদ্যমান সংবিধানে সংশোধনী আনার কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন অবস্থায় নিজেদের দাবি পূরণের ব্যাপারে কতটা আশাবাদী জাতীয় নাগরিক কমিটি? রাজনৈতিক দলগুলোর কাছে আমরা বিনীত আহ্বান রাখবো, নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে জনগণ তাদের যে প্রত্যাশা ব্যক্ত করেছে সে প্রত্যাশার সঙ্গে যেন রাজনৈতিক দলগুলো তাদের একমত রাখেন। বিরোধী দলীয় নেতার ছায়া মন্ত্রিসভা গঠন, প্রতি বিভাগে হাইকোর্টের বেঞ্চ, সব স্থানীয় সরকার নির্বাচনে নতুন পদ সৃষ্টি করে অনূর্ধ্ব 30 বছর বয়সীদের নির্বাচনে প্রতিযোগিতা করার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরে জাতীয় নাগরিক কমিটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দলীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে বিকিয়ে দেয়া শিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসতে না চাইলে আগে জবাবদিহি করতে হবে, এমন দাবি তুলেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। মঙ্গলবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে সাংস্কৃতিক বিভাজন সৃষ্টি হওয়া থেকে সতর্ক থাকতে হবে সবাইকে। বিগত সরকারের আমলে সাধারণ মানুষের কথা না বলে দলীয় বয়ান দিয়ে স্বার্থ হাসিলের পায়তারা করেন অনেক জনপ্রিয় শিল্পী। এমনকি বিভিন্ন শিল্পী গোষ্ঠীর আন্দোলনকে দমন করতে ব্যবহার করতেন জামাত রাজাকার ট্যাগ। বিকেলে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত এক মুক্ত সংলাপে এমন মন্তব্য করেন বক্তারা। আমরা তো শুনিই নাই, আমরা তো তাদেরকে আলাদা করে জামাত শিবির বলে ওই দাড়ি টুপি মানেই সে আমার থেকে দূরে, সে আমার মতো না। প্রত্যেকটা সাংস্কৃতিক প্রকাশের পক্ষে আমাকে দাঁড়াতে হবে, তাহলে না আমি সেই বৈষম্যহীন, সেই সকলের সহাবস্থানমূলক সাংস্কৃতিক ঐক্যের দিকে যেতে পারবো। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ এবং অভ্যুত্থান উভয় চেতনাকে একই সূত্রে গেঁথে এগিয়ে যেতে পারার উপরই নির্ভর করছে জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখা। তাই এখন সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যেতে প্রয়োজন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন। আমাদের আসলে ব্যাপক সমালোচনা, আত্মপর্যালোচনা দরকার, কিন্তু আমরা এগুলো বললেই কিন্তু হবে না। জনগণ কিভাবে ভাবছে, দেখছে, সেটাও গুরুত্বপূর্ণ। মানে তার কষ্টটা আপনি যখন শেয়ার করবেন, তাকে যে নিপীড়ন করছে তার বিরুদ্ধে আপনি যখন তার পাশে এসে দাঁড়াবেন, আপনি যখন তার রাস্তার সংগ্রামে থাকবেন, তখন সে আপনার কালচারাল অ্যাক্টিভিজমকে অত্যন্ত ভালোবেসে গ্রহণ করবে। গণ অভ্যুত্থানে সুবিধাভোগীদের শিল্পের জগৎ ছেড়ে আপাতত ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করারও পরামর্শ দেন বক্তারা। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। ঘুষ ছাড়া পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা মেলে না, এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেবা নেয়া ৭৭% মানুষই। নাগরিক সেবা নিতে গত 16 বছরে ঘুষ দিতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এই চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণার প্রতিবেদনে। টিআইবি জানায়, কেন্দ্রীয় ব্যাংক ও গোয়েন্দা সংস্থা মিলে ধ্বংস করেছে দেশের ব্যাংক ও আর্থিক খাতকে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত নাগরিক সেবা নিতে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে গেল বছরই সেবা খাতে লেনদেন হয়েছে 10,902 কোটি টাকার ঘুষ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতের তকমা পেয়েছে পাসপোর্ট, এরপর রয়েছে বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা ও বিচারিক সেবা। সেবা খাতের দুর্নীতি শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন দুর্দশার চিত্র। 2009 থেকে 2024 পর্যন্ত সেবা গ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানা হয়, সেবা নিতে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে 5,680 টাকা। বিচারিক সেবা নিতে খরচ হয়েছে 30,972 টাকা। সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষ লেনদেন হয়েছে বরিশাল বিভাগে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। যাদের দুর্নীতি থামানোর কথা তারাই দুর্নীতিগ্রস্ত হওয়ায় দুর্নীতি রোধ করা যাচ্ছে না বলে জানায় টিআইবি। দুর্নীতি দমন কমিশনের বিষয়ে তো যত কম বলা যায় ততই ভালো। এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। ব্যাংক খাত ধ্বংসের কারিগর হিসেবে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা ঘুষের কারণে জিম্মি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়নের প্রভাব পড়েছে এনবিআর এর রাজস্ব আদায়ে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসের লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, গত বছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে 1% বেশি। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর আদায়ের ক্ষেত্রে সম্প্রসারণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এরপরও বড় ঘাটতি হলে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুস সিফাতের রিপোর্ট। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 1,01,281 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30,831 কোটি টাকা কম। বছর ব্যবধানে নেতিবাচক প্রবৃদ্ধি 1.03%। হাসিনা সরকারের আমলে করা বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এতে যদি রাজস্ব ঘাটতি তৈরি হয় তাহলে বাজেট বাস্তবায়নে সরকার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করতে পারে। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে সেটা উচ্চাভিলাষী, মানে এটা আসলে অর্জন করাটা অত্যন্ত কঠিন এবং অসম্ভব বটে। এই রাজস্ব আদায়ের যে এখনকার ধারা রয়েছে সেটা যদি চলমান থাকে এবং ব্যবসার পরিবেশে যদি দৃশ্যমান আরও উন্নতি না হয়, বিনিয়োগ যদি আরও না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ঘাটতি আরও বেড়ে যেতে পারে, মানে বিশেষ করে রাজস্ব ঘাটতি। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে আসলে বন্ড ছাড়তে হবে। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগ না করে কর প্রদানকারীর সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই সিনারিও যদি চলতে থাকে তাহলে আসলে ইকোনমির ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব কম, এবং এই ট্রেন্ডে আমাদের যে ফোরকাস্ট আছে যে 4% লেভেলে ইকোনমিক গ্রোথ হবে এই ফিসক্যাল ইয়ারে, সেটা অর্জন করাটা খুব সহজ কাজ হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঋণের সুদহারের চাপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে সরকারকে অনুরোধ করছেন ব্যবসায়ীরা। ইয়ানুস সিফাত, সময় সংবাদ, ঢাকা। করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS। নদীর জায়গা দখল করে স্থাপন করেছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও বহাল তবিয়তে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এখন এলাকাটি দেখলে মনে হবে নদী যেন ভুল করে ঢুকে পড়েছে TMSS এর দুর্গে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকে গতানুগতিক আশ্বাস দেওয়া হয়েছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। 2500 বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরে নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার বাঘোপাড়ায় নামবিহীন এক পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। খোঁজ নিয়ে জানা যায় এটি বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর অঙ্গ প্রতিষ্ঠান BCL এর পেপার মিল। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি TMSS, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবেই করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে TMSS। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরে নদী ঢুকে পড়েছে। তাই নদীর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হচ্ছে TMSS এর ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। TMSS আস্তে আস্তে একটা জমি কিনে সেখানে গাছ লাগায়, তারপরে সেই জমি আবার আরেকটা জমিতে মাটি তোলে, নদী সেই ভাঙার ফলে নদীর দিয়ে সব চলে যায়, কিন্তু গ্রামের মানুষ প্রতিবাদ করলে এটা রেসপন্স করে না। কিছুদিন আগে তো আমরা পাইপ বসাতে বালি তোলার জন্য, সেটা পারেনি। মানে পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না। এছাড়া গোসল করা তো দূরের কথা, গরু ছাগলকে গোসল করানো যায় না। শুধু স্থানীয়দের অভিযোগই নয়, সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে TMSS ও BCL এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। অব্যাহত দখল দূষণের কারণে 2019 সালে TMSS এর নিবন্ধন বাতিলের সুপারিশের সঙ্গে 20 কার্যদিবসের মধ্যে ফৌজদারি আইনে মামলা করতে বলা হয় দখলদারদের বিরুদ্ধে। তবে নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে TMSS কর্তৃপক্ষ। নদীর কোনো সম্পত্তি অবৈধ দখলে নাই, একাধিকবার এটা পরিমাপ করা হয়েছে। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু TMSS নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে TMSS সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। TMSS এর যে অংশটুকু
ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে। তো এটি আসলে আমরা নথি ঘাটাঘাটি করে যেটি দেখেছি যে এই নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। টিএমএস সংলগ্ন এলাকা সেখানে কিন্তু 11 কিলোমিটার আমরা আরও অতিরিক্ত খনন অতি শীঘ্রই শুরু করব। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে টিএমএসএসকে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেশের মৎস্য প্রজননে গুরুত্বপূর্ণ হালদা নদী নিয়ে গবেষণার জন্য নেই আলাদা কোনো প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি থাকলেও তা অবহেলিত। সংকট নিরসনে পর্যাপ্ত বরাদ্দ চেয়ে ইউজিসির কাছে আবেদনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারিফ রহমানের রিপোর্ট। হালদা বিরল বৈশিষ্ট্যের একমাত্র নদী, বিশ্বের একমাত্র জোয়ারভাটা সমৃদ্ধ নদী হালদা স্বাদুপানি মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। দেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র থেকে প্রতি বছর মা মাছ ডিম ছাড়ার পর স্থানীয় জেলেরা তা সংগ্রহ করে সরবরাহ করেন সারা দেশে। তবে 88 কিলোমিটার দীর্ঘ এই নদী নিয়ে নেই আলাদা কোনো গবেষণা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 2 কক্ষে 7 বছর ধরে গবেষণা চললেও তা অবহেলিত। অথচ ল্যাবরেটরি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশের পর বন্ধ হয়ে যায় পানি দূষণের 3টি কারখানা। হালদার মাছের গ্রোথ এবং হ্যাচারি মাছের গ্রোথের মধ্যে ডিফারেন্সগুলো এগুলো আমরা বের করার চেষ্টা করছি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে ভার্সির যে এরিয়া এখানে বিভিন্ন কারণে পুকুর লিজ নেওয়া বা এই ধরনের সমস্যাগুলো থাকে, আমরা ফিল্ডের কাজগুলো এখানে করতে পারি না। এখানে যে অর্থায়নটা আসার কথা ছিল ওরকম আসে না। তারপর এখানে কাজটা আমাদের মেনলি করা হয়েছে, এই দিকে যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিতে হবে। গবেষকরা বলছেন ল্যাবরেটরি পরিচালনা নেই আলাদা কোনো বরাদ্দ, তাই সুযোগ থাকলেও অনেক সময় চালিয়ে যাওয়া সম্ভব হয় না গবেষণা কার্যক্রম। রিভার কোয়েস্ট প্রোগ্রামগুলো হয়, এখানে একটা ডেলি এক্সপেন্সেস, ডেলি একটা খরচ আছে। আজ পর্যন্ত একটা পয়সা বিশ্ববিদ্যালয় থেকে সাপোর্ট দেওয়া হয়নি এবং সম্পূর্ণরূপে আমার স্যালারির টাকা আর্থিক সাপোর্ট দিয়েই এই ল্যাব আমি চালাচ্ছি। সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বরাদ্দ চেয়ে আবেদনের কথা জানিয়েছেন উপাচার্য। বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের রিসোর্স আমি মনে করি, এখানে নিয়ে গবেষণা করা উচিত। সেই জন্য আমরা প্রায়োরিটি দিয়ে আমরা ইউজিসিকে চিঠি লিখেছি হালদা রিসার্চ সেন্টারের যে জনবল, সেই জনবলের জন্য বাজেট দেওয়ার জন্য এবং রিসার্চ সেন্টারের কাজটা খুব সুন্দরভাবে স্মুথলি করা যায় কিনা সেই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আমরা চিঠি দিয়েছি। মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র সংরক্ষণ, পানি গবেষণা ও উন্নয়ন সহ নদী বাঁচাতে কাজ করছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। অনার্সের 1 বছর আগেই সম্পূর্ণ হয় মাস্টার্স। আছে নিবন্ধন ও সনদ জালিয়াতির ঘটনাও। নওগাঁর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 20 শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পেয়েছে শিক্ষা বিভাগের নিরীক্ষা অধিদপ্তর। সনদ জালিয়াতির এমন আরও অন্তত 150 অভিযোগ নিয়ে কাজ করছে জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও সরকারি কোষাগারে বেতনে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। 1998 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স সম্পন্ন করা মামুনুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে মাস্টার্স পাশ করেন। অনার্সের 1 বছর আগেই মাস্টার্স পাস মামুনুল সার্টিফিকেট জমা দিয়ে নওগাঁ সদরের ফয়েজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে চাকরি করছেন। তার সনদপত্রের অসঙ্গতি তুলে ধরে অভিযোগপত্র জমা হয় জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরে। এর ভিত্তিতেই তদন্তে নামে কর্তৃপক্ষ। শিক্ষকদের জাল সনদ ও কাগজপত্রে নানা অসঙ্গতির এমন অভিযোগ জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরে জমা পড়েছে 150 অধিক, যার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র নিরূপণ করে 20টি অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে। জাল সনদ ও প্রয়োজনীয় নথি না দিয়ে দীর্ঘদিন ধরে জেলার একাধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে 2023 সালের 18 মে তদন্তে নামে সংশ্লিষ্ট বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের অভ্যন্তরীণ ও নিরীক্ষা বিভাগের তদন্তে ধরা পড়ে জাল সনদের ভয়াবহ এ জালিয়াতি। অবৈধ জাল সনদ তৈরি করে এবং সার্টিফিকেট তৈরি করে যাদের যোগ্যতা নাই এদেরকে চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। সম্মান হলো 98, মাস্টার 97। এই জালিয়াতির পরও সে অদ্যবধি চাকরি চালিয়ে যাচ্ছে এবং সরকারি বেতন উত্তোলন করছেন। নিরীক্ষা বিভাগের তদন্তে উঠে আসে নিবন্ধন প্রত্যয়ন ও জাল সনদের জমার বিষয়টি। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন এসব অনিয়মের ব্যাপারে কিছুই জানতেন না তারা। আর শিক্ষা বিভাগের দাবি এমন আরও অভিযোগ পেয়েছেন তারা। যদি অফিসিয়ালি কোনো কিছু আসে নিশ্চয়ই সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। যে কোনো জায়গা থেকে অভিযোগ আসলে আমরা আগে দেখি, যদি অথেন্টিক হয় অভিযোগটা সেক্ষেত্রে আমরা তদন্তে যাই।
অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে রিট করেছেন কয়েকজন। যে আমার অনার্স 98 সালে আমি কলকাতা বিশ্ব আন্ডারে রেগুলার করে চলে আসছি, 98 সালে আমি অনার্স আমার সার্টিফিকেটে, আর মাস্টার্সে আমি 97 সালে ভর্তি হচ্ছি, কিন্তু আমার মাস্টার্স পরীক্ষা হচ্ছে 99 সালে, কিন্তু মাস্টার্স পরীক্ষা 99 সালে, 98 ভর্তি হলাম, যেটা কাগজপত্রের শেষ 97, যেটা আপনি বলছেন বিভ্রান্তি। শিক্ষকদের জাল সনদ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আসছে জানিয়ে তদন্ত করে এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমাদের কাছে যেটা প্রশাসনিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে খতিয়ে দেখার জন্য, আমরা সেটা জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তদন্তের নির্দেশ দিচ্ছি। তদন্ত প্রতিবেদন পেলে আমরা একটি শিক্ষা মন্ত্রণালয়ের অথবা শিক্ষা বোর্ডে, যেটা যে মন্ত্রণালয়ের অধীনে, যেটার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যে, তার সাথে আমরা যোগাযোগ করব। জাল সনদ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত 20 শিক্ষকের বেতন ভাতা বন্ধ সহ সরকারি কোষাগার থেকে নেওয়া 65,97,376 টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পদ্মার ভাঙনে বিলীন হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অবকাঠামো না থাকায় কোনো রকমের ক্লাস চলছে সামিয়ানার নিচে, এতে ঝরে পড়েছে অনেক শিক্ষার্থী। সন্তানদের শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত অভিভাবকরা। দ্রুত বিদ্যালয়টি স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি এলাকাবাসীর। আর প্রশাসন বলছে উপযুক্ত জায়গা না পাওয়ায় বিলম্বিত হচ্ছে নতুন ভবন নির্মাণের কাজ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। সামিয়ানার নিচে গোল হয়ে বসে ক্লাস করছে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। নেই বেঞ্চ কিংবা চেয়ার টেবিলও। পাশে ছোট একটি টিনের ঘরে চলছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। 9 অক্টোবর পদ্মার ভাঙনে বিলীন হয় রাজশাহীর বাঘা উপজেলার চর অঞ্চলের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকে এভাবেই শিক্ষা কার্যক্রম চলছে পাশের একটি জমিতে। এলাকাবাসী জানায়, স্কুল ভবন বিলীনের আগে থেকেই ঝুঁকি বিবেচনায় বন্ধ ছিল বিদ্যালয়টির ক্লাস। পরে কোনো রকমে কার্যক্রম শুরু করা হলেও ঝরে পড়ে অনেকে। বর্তমানে শ্রেণীকক্ষ বিমুখ অধিকাংশ শিক্ষার্থী। স্কুলে আমরা পড়তে পারি না, আমাদের খুব দ্রুত স্কুলটা প্রয়োজন। স্কুল নাই, কেউ আসতে চায় না, রোদের ভেতর বসে বসে ক্লাস করতে হয়। অনেক ছেলেমেয়ের স্কুলে আসার সমস্যায়, ঘর নাই, কিছু নাই। আমাদের স্কুলটা যেন অতি জরুরিভাবে এখান থেকে অন্য একটা জায়গা, যেহেতু আমরা ওখানে সিলেকশন করছি, কিছু বরাদ্দ আসলেই আমরা স্কুলের কাজটা শুরু করব। শিক্ষকদের দাবি, নতুন অবকাঠামো নির্মাণের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। আর উপযোগী জায়গা না পাওয়ায় সংকট সমাধানে দেরির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এই স্কুলটা যদি না থাকে তাহলে তাদের পাঠদান তো দেওয়া সম্ভব না। স্কুল ভাঙা আছে, ওরা মনে করে যে স্কুল ভাঙা, ক্লাস করার জায়গা নেই, পর্যাপ্ত জায়গা নেই, এই কারণে তারা কি স্কুলে আসতে চায় না অনেকেই। কোথায় স্থান নির্ধারণ করা যায় স্কুলটার জন্য পার্মানেন্টলি, আমরা সেটা আলাপ আলোচনার মাধ্যমে দেখছি। বর্তমানে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে পড়ছেন 76 জন শিক্ষার্থী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। প্রতিষ্ঠার এক যুগ পার করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা দিতে ব্যর্থ রাজশাহী ওয়াসা। শুধু সিস্টেম লসের কারণে প্রতি বছর 8 কোটি টাকার বেশি রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি। অপচয়, অবৈধ সংযোগ সহ নানা কারণে দৈনিক অন্তত 30% পানি অপচয় হচ্ছে ওয়াসার। এতে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি টাকার বেশি। পানির মান ও দফায় দফায় দাম বাড়ানো নিয়ে ক্ষোভ আছে নগরবাসীর। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ সংযোগ বন্ধ সহ সিস্টেম লস কমাতে কাজ করছেন তারা। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার। নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে 3 কোটি লিটারের বেশি পানি অপচয় করে। ওয়াসার ভাষায় যেটিকে বলা হয় সিস্টেম লস। 2010 সালে যাত্রা শুরু করা রাজশাহী ওয়াসা এক যুগের বেশি সময় পেরিয়ে এলেও এখনও 30% পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। ওয়াসার তথ্য বলছে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12,35,000 টাকা। এছাড়া পানির মান ও দফায় দফায় মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ নগরবাসীর। গ্যারেজ সপ্তাহে বা 15 দিন অন্তর দই ওই পানি দিয়া, ওটা খাবার তো উপযুক্ত প্রশ্নই আছে। পানির দাম প্রতি বছরেই বাড়াচ্ছে, যেটা গ্রাহকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে, অথচ পানির মান সেই উপযোগী না। যে সার্ভিসটা আমাদেরকে দেয় ওয়াসা, সেই সার্ভিসটা সন্তুষ্টজনক না। আর মাসে তো আমাদেরকে একটা বিল দিতে হয়, পে করতে হয়। পানি আসলো কি আসলো না সেটা দিতে হয়, বিলটা ঠিকমতো দিতে হয়।
নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, পেশাদারিত্বের ঘাটতি থাকায় বাড়েনি ওয়াসার সেবার মান। সংশ্লিষ্ট যে বিভাগ রয়েছে এবং একই সাথে ওয়াসার দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার, কারণ এই দায়িত্বশীল ভূমিকা যদি তারা রাখতে পারে এবং গণশুনানির মধ্য দিয়ে যদি এই ওয়াসার যে পানির দাম যদি নির্ধারণ করা যায়, তাহলে ওয়াসার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হতে পারে। তবে সিস্টেম লস কমানোর পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ চলছে বলে দায়সারা মন্তব্য প্রতিষ্ঠানটির। ডিএমএ সিস্টেম, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, সেই অনুযায়ী একটা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে আমরা পরিচালনা করে সমাপ্ত করেছি। মন্ত্রণালয় থেকে প্রকল্পটা পাশ হলে এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বর্তমানে যে সিস্টেম লস যেটা 30% বা তার কাছাকাছি আছে, এটা গ্রহণযোগ্য মাত্রা তো 10%-এর নিচে আনা সম্ভব হবে। ওয়াসার তথ্যমতে দৈনিক রাজশাহী নগরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করছে 9,80,00,000 লিটার সুপেয় পানি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। অপরদিকে বগুড়ায় মাছের বাজারে বেড়েছে সরবরাহ, আর এতে কমতে শুরু করেছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর খড়খড়ি বাইপাস বাজারে আছেন সহকর্মী শাহিন আলম। এছাড়া বগুড়ার চেলোপাড়া চাষি বাজারে আছেন আব্দুল আওয়াল। সরাসরি শুরুতে যাচ্ছি শাহিনের কাছে। ভোরের আলো ফোটার আগেই এই বাজারে এসে হাজির হন সবজি বিক্রেতারা। রাজশাহী জেলা কাঁচা সবজি উৎপাদন এবং বিপণনে দেশের অন্যতম শীর্ষ জেলা। আমরা এই বাজারটিতে আজকে দেখেছি যে বিভিন্ন শাক সবজি এবং সবজিতে ছয়লাভ পুরো বাজার, এবং শীত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই বাজারটিতে সবজির যে সরবরাহ সেটি কিন্তু বেড়েছে। এবং এখানে যারা মূলত পাইকারি বিক্রেতারা রয়েছেন তারা এই বাজারটিতে আসেন, তাদের উৎপাদিত নানান সবজি নিয়ে এখানে আসেন, এবং যারা খুচরা ক্রেতারা আছেন তারা এই বাজারটি থেকে কিনে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় ছোট ছোট বাজারে বিক্রি করেন। এছাড়া এই বাজারে কিন্তু ঢাকা সহ ঢাকা, চট্টগ্রাম সহ দেশের যারা বড় বড় পাইকার রয়েছেন তারা এখানে আসেন এবং তারা এই বাজারটি থেকে সবজি কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। আমরা যদি কিছু সবজির দাম আপনাদেরকে বলি, তাহলে যে আজকের যে বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, এবং শীতকালীন সবজি সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া মূলা, বেগুন সহ অন্যান্য যে সবজি সেটি গত এক সপ্তাহ বা 10 দিনের ব্যবধানে কিছুটা কিন্তু দাম কিছুটা কমেছে। এবং এই শীতের এই যে সবজির সরবরাহ এবং এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই সরবরাহ যত বাড়বে, এখানকার ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে তার সঙ্গে সঙ্গে কিন্তু দাম আস্তে আস্তে করে কমবে। এবং গত 1 মাস আগেও আমরা দেখেছি যে কাঁচা বাজারে বা সবজির বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমছে। এতে কিন্তু কিছুটা হলেও যারা ক্রেতা রয়েছেন তাদের জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে যদি আমরা দেখি যে বিশেষ করে কাঁচামরিচ, সেই কাঁচামরিচ কিন্তু যেই দাম ছিল সেটি কিন্তু জনসাধারণের নাগালের বাহিরে ছিল, কিন্তু আজকের যে বাজার সে বাজারে আমরা দেখেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে মাত্র 60 টাকায়। তো যদি বলা যায় যে এই সবজির বাজার সেখানে কিন্তু আস্তে আস্তে করে নিত্য প্রয়োজনীয় সবজি, শাকসবজির দাম কমছে, এতে কিছুটা হলেও স্বস্তি ফিরছে জনমনে। আমাদের এই ছিল রাজশাহী থেকে সবজির বাজারের খবর। আমরা আরও খবর জানবো, বগুড়ায় আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। মাছ চাষের জন্য সমৃদ্ধ জেলা হিসেবে বগুড়ায় পরিচিত। বগুড়ার 12 উপজেলাতেই কিন্তু পুকুর জলাশয়ে মাছ চাষ হয়ে থাকে। এছাড়াও যেগুলো নদ নদী রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণের দেশীয় মাছ পাওয়া যায়। এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বগুড়ার শহরের চেলোপাড়া এলাকার যেই চাষি বাজার রয়েছে, এই চাষি বাজারে জেলার 12 উপজেলার যেই মাছ চাষিরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ট্রাকে করে, ছোট মিনি ট্রাকে করে বা ভ্যানে করে বা বড় ট্রাকে করে মাছগুলো আসলে এই শহরের চাষি বাজারে নিয়ে আসেন। মূলত এটি এই শহরের পাইকারি আড়ত হিসাবে পরিচিত, এবং এখানে আসলে মাছের দামের হাক ডাকের পরে কিন্তু এখান থেকেই বিভিন্ন বাজারের যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু মাছগুলো কিনে নিয়ে যান এবং ভোক্তা পর্যায়ে মাছগুলো পৌঁছে যায়। মূলত শীতের শুরুতেই আসলে মাছের বাজার কিছুটা চড়া হওয়ার কথা থাকলে এবারে ব্যতিক্রম, এবং এর কারণ হিসাবে আসলে মাছ ব্যবসায়ীরা যারা আছেন বা মাছ চাষিরা তারা আছেন, তারা বলছেন মূলত
ও মাছে এক ধরনের আসলে ভাইরাস থাকার কারণে বা শঙ্কার কারণে তারা কিন্তু আসলে পুকুর বা জলাশয় থেকে তারা মাছগুলো তুলে নিচ্ছেন এবং এর কারণে বাজারে সরবরাহ বেড়েছে। এতে করে দাম কিছুটা সপ্তাহ ব্যবধানে বা 2 সপ্তাহের ব্যবধানে কমে এসেছে। মূলত মাছ চাষি আছেন যারা, তারা বলছেন রুই এই মাছ কেজিতে আসলে এখন 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কাতল মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। এছাড়াও সিলভার কাপ 140 থেকে 150 টাকার মধ্যে, আর ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকায়। এই সময়টিতে এই যে দেশীয় মাছগুলো রয়েছে এগুলো সরবরাহই বাজারে বেশি। এছাড়াও এর বাইরে ছোট দেশীয় মাছ যেগুলো রয়েছে সেগুলো নদী নালা বা জলাশয়ে বেশি পাওয়া যায়, ডারকা বা পাবদা, সেগুলোর দাম কিন্তু কিছুটা চড়া রয়েছে। এগুলো কিন্তু 400 থেকে 450 বা 200 ও 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর জন্য মূলত মাছ ব্যবসায়ীরা বলছেন মাছের বাজারের দাম কিন্তু কিছুটা কমে আসলেও মাছের খাদ্যর যে দাম, এতে করে কিন্তু চাষিরা তারা দাবি করছেন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যেই খাবারগুলো রয়েছে এবং এর কারণে তাদের পড়তা পড়ছে না বাজারে আসলে। তো এই ছিল বগুড়ার মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়া এবং রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জে রোহনপুর রেল স্টেশনের প্রায় 300 বিঘা জমি বেহাত হয়ে গেছে। অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে তোলা হয়েছে আবাসিক স্থাপনা। এ নিয়ে সচেতন মহল বারবার আবেদন জানালেও গা ছাড়া ভাব রেলওয়ে বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য ছবি নিয়ে বিস্তারিত। রেল লাইন ও রেল স্টেশনের কোল ঘেঁষে কাঁচা পাকা স্থাপনা, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দখলদারদের তালিকায় রয়েছে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীর নাম। স্থানীয়দের দাবি, দখলকৃত সরকারি জমি উদ্ধারে কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। কালীভদ্রে অভিযান চালালেও বহাল তবিয়তেই থাকে দখলদাররা। হাতে গোনা যে কয়েকজন রেলের জমি লিজ নিয়েছেন তারাও ভোগ করছেন অতিরিক্ত জায়গা। এদিকে রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের জন্য পর্যাপ্ত জায়গা থাকলেও অবৈধ দখলদারিত্বের কারণে তা সম্ভব হচ্ছে না বলে দাবি বাস্তবায়ন পরিষদের। 1000 বর্গফুট অ্যালাউ হয়েছে, কিন্তু তারা দখল করে বসে আছে 5000 বর্গফুট। রহনপুরের রেলওয়ে স্টেশনের যে একটা শুল্ক স্টেশন, এটার মানে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হোক। বন্দর যদি এখানে স্থাপিত হয় তাহলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। যারা দখল করে রেখেছে তাদের একটা উদাসীনতা এবং তাদের যে এই জায়গার প্রতি যে মায়া বা লোভ বলেন, এটা কিন্তু একটা অন্যতম কারণ। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেল বন্দরের কার্যক্রম শুরু হলেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এই মুহূর্তে একটু ধীরে চলনীতিতে আছে, ফার্দার যদি এটা আপনার গতি পায় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। রেলওয়ের তথ্য অনুযায়ী রহনপুর রেল স্টেশন এলাকায় 2 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পাশাপাশি বৈধ 27টি স্থাপনার ইজারা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বিবিসি 2024 সালের প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যথাযথ শিক্ষা প্রদানের উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠা করায় এ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পেশায় নার্স রিক্তা আক্তার কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা। প্রতিবন্ধী মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে না পারায় নিজের জমি বিক্রি করে স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে তার স্কুলে 300 শিক্ষার্থী রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রিক্তা সমাজের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এনেছেন। বড়দিন সামনে রেখে ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন আলোকসজ্জার আয়োজন করেছে পর্তুগাল। বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করছে রাজধানীর লিসবন সহ বিভিন্ন শহরের চোখ জোড়ানো বর্ণিল আলো। এবছর আয়োজনেও ভিন্নতা এনেছে কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সন্ধ্যা নামতেই চমকপ্রদ আলোকসজ্জায় আলোকিত পর্তুগালের রাজধানী লিসবনের বিভিন্ন পর্যটন স্পট সহ নগরের বিভিন্ন রাস্তা। বাদ যায়নি অলিগলিও। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পুরো শহরে সাজ রব। শহরের বিভিন্ন রাস্তার আলোকসজ্জা নজর কাড়ছে পর্যটকদের।
বিনামূল্যে নগর কর্তৃপক্ষের পরিচালনায় বিশেষ যানবাহনে চড়ে নগরের আলোকসজ্জা উপভোগের সুযোগ পাচ্ছেন দেশটির নাগরিক সহ পর্যটকরাও। মেতে উঠছেন উল্লাসে। শুধু রাস্তাই নয়, বাহারি সাজে সাজানো হয়েছে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাও। প্রবাসী বাংলাদেশিরাও উপভোগ করছেন চোখ জোড়ানো সৌন্দর্য। পুরো বছরের চাইতে ডিসেম্বরের মাসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই লাইটিং গুলোর জন্য রসিও বাইশের সাদর যে স্পেশাল এরিয়াগুলো আছে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। উৎসবমুখর পরিবেশ আর শহরের নতুন এই রূপ নগরবাসীর মনেও এনে দিয়েছে প্রশান্তির পরশ। তাই কর্মব্যস্ত দিন শেষে সন্ধ্যা নামতেই পরিবার পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে বেরিয়ে পড়েন তারা। আবহাওয়া ভালো থাকায় ভ্রমণ পিপাসুরাও বেছে নিচ্ছেন পর্তুগালকে। উৎসবপ্রিয় জাতি হিসেবে গোটা ইউরোপেই বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের। তাই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পর্তুগিজদের এই আলোক উৎসব নজর কাড়ে বিশ্ববাসীর। শুধু পর্তুগিজরাই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন লিসবন সহ পর্তুগালের বিভিন্ন শহরে চমৎকার এই আলোকসজ্জা উপভোগ করতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। চীনের শানসি প্রদেশে ঐতিহ্যবাহী নৃত্য নাটক দ্য সং অফ এভারলাস্টিং সরোর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে তাং রাজবংশের ইতিহাস। রাজা রানীর চমকপ্রদ কাহিনী দৃশ্য আকারে দেখতে পেয়ে দারুণ খুশি দর্শনার্থীরা। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নৃত্য নাটক। সুবিশাল মঞ্চ, সামনে শত শত দর্শনার্থী উপভোগ করছেন নৃত্য নাটক। প্রত্যেক চরিত্রের পরনেই ঐতিহ্যবাহী পোশাক। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের শিআন শহরে নৃত্যনাটক দি সং অফ এভারলাস্টিং সরো দেখতে জড়ো হন ৩,০০০-এর বেশি দর্শনার্থী। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি ছিল ১৩টি রাজবংশের রাজধানী। বিশ্বখ্যাত চীনা কবি ঝুইবাইয়ের মহাকাব্যের ওপর ভিত্তি করে মঞ্চায়িত হয়েছে নৃত্যনাটকটি। তাং সভ্যতার রাজবংশের সম্রাট সুয়াংজং ও রানীকে নিয়ে প্রচলিত গল্প ফুটিয়ে তোলা হয় নাচ ও নাটকের সংমিশ্রণে, যা দর্শকদের চীনা ইতিহাসের অন্যতম শক্তিশালী রাজবংশ সম্পর্কে ধারণা পেতে সহায়তা করেছে। নাচের কোরিওগ্রাফি থেকে শুরু করে স্টেজ সাজানো, রং মিলিয়ে পোশাক এবং গান নির্বাচন সবই দারুণ ছিল। পারফরম্যান্স খুবই আকর্ষণীয় ছিল। এই প্রথমবার আমি শিয়ান শহরে এসেছি এবং এখানে এসে তাং সভ্যতাকে ভালোভাবে বুঝতে পেরেছি। চোখের সামনে তাং সভ্যতার নিদর্শন দেখতে পেরে ভালো লেগেছে। ২০২১ সালে প্রথমবারের মতো নৃত্যনাটকের মাধ্যমে দর্শকদেরকে নানা ধরনের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এই বছরের সংস্করণ দি সং অফ এভারলাস্টিং সরো চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভিন্নধর্মী প্যারেডের মধ্য দিয়ে ডিসেম্বর মাস বরণ করে নিল চিলিবাসী। প্যারিস প্যারেড উপভোগ করতে রাস্তায় জড়ো হন হাজারো দর্শনার্থী ও পর্যটক। বছরের শেষ মাস ডিসেম্বরকে এভাবেই বরণ করে নিল চিলির বাসিন্দারা। এই উপলক্ষে রাজধানী সান্তিয়াগোতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী প্যারিস প্যারেডের, যা দেখতে ঢল নামে হাজারো মানুষের। মিকি মাউস থেকে শুরু করে স্পাইডারম্যান, প্যারেডে আরও দেখা মিলেছে টয় স্টোরি, লায়ন কিং এর সিম্বা, লিটল মারমেইড, কার্স সহ বিভিন্ন ধরনের কার্টুনের অবয়বের দানবাকৃতির বেলুন, পতাকা ও রিবন নিয়ে বিশেষ ধরনের নৃত্য প্রদর্শন করে শিল্পীরা। পরিবেশের ৪টি উপাদান মাটি, আগুন, বায়ু ও পানি ছিল এই প্যারেডের মূল বিষয়বস্তু। সুপার হিরোগুলো ভিন্নধর্মী, সেজন্য শিশু থেকে শুরু করে আমরা বড়রা আনন্দের সঙ্গে বড়দিন আসার আগে ডিসেম্বরকে বরণ করে নিলাম। জীবন কঠিন হওয়া সত্ত্বেও এই জিনিসগুলো আমাদের জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। সত্যি বলতে প্রত্যেক বছর আরো বেশি মানুষ প্যারেডে যোগদান করে। প্যারেডটি ৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আফ্রিকার দেশ তিউনিসিয়ায় জাফরানি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন 2 কৃষক। ফাউজা হামদাউই এবং নামের এক নারী জীবনে দীর্ঘ সময় প্রশাসনিক কাজে যুক্ত থাকার পর কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। তার সঙ্গে যোগ দেন আলজেরিয়ার এক জাফরান চাষি। টানা 4 বছরের মতো সফলভাবে তারা উৎপাদন করে যাচ্ছেন লাল স্বর্ণখ্যাত মূল্যবান জাফরান। রৌদ্রোজ্জ্বল মাঠ থেকে বেগুনি রঙের ফুল তোলার এ দৃশ্যটি তিউনিসিয়ার মানুবা অঞ্চলের। দেখতে সাধারণ একটি ফুল হলেও এটি থেকেই আসলে পাওয়া যায় মূল্যবান জাফরান, নানাবিধ কাজে যার ব্যবহার। এমনকি এর দুষ্প্রাপ্যতা ও দামের জন্য এটিকে লাল স্বর্ণ নামেও অভিহিত করা হয়েছে।
ফাইজা হামদাওয়াই নামের এই নারী জীবনের দীর্ঘ সময় প্রশাসনিক কাজে যুক্ত থাকলেও 4 বছর আগে শখের বশে কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। সম্প্রতি তিউনিসিয়ায় জনপ্রিয় হওয়া জাফরান চাষের অন্যতম উদ্যোক্তা তিনি। ফাইজা একা নন, আলজেরিয়ার জাফরান চাষী তোর্স মোহাম্মদ ধিয়া আদ্দিন তার সঙ্গে যোগ দেওয়ার পরেই জাফরান চাষের উদ্যোগ নিয়েছিলেন ফাইজা হামদাওয়াই। দুজনে মিলে জাফরান চাষের বিষয়টিকে নিয়ে যাচ্ছেন ভিন্ন মাত্রায়। এর আগে ধিয়া আদ্দিন আলজেরিয়ায় জাফরান চাষ করতেন। আমরা আগস্টে জাফরানের চারা রোপণ করেছি, অক্টোবরে ফুল আসা শুরু হয়েছে। এরপর আমরা ফুল সংগ্রহ করে এগুলোর লাল রঙের গর্ভমুণ্ড শুকানোর কাজ করি। এগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর বিক্রি করা হয়। 200 থেকে 250টি ফুল থেকে মাত্র 1 গ্রাম জাফরান পাওয়া যায়, এ কারণেই এটা এত দামি। জাফরান চাষে সফলতা ফাইজা হামদাওয়াইকে আরো বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। জানান প্রতি বছরই জাফরান চাষের পরিধি বাড়াতে চান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জাফরান রফতানি করার আকাঙ্ক্ষার কথা জানান। এছাড়া তিউনিসিয়ার কৃষকদের জাফরান চাষে উৎসাহিত করার মাধ্যমে দেশটিতে নতুন কৃষিভিত্তিক সম্ভাবনা সৃষ্টির আগ্রহ প্রকাশ করেন তিনি। কাকলি আখতার, সময় সংবাদ। সিলেটের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনের 26তম আসর। এবারে টুর্নামেন্টে আলো কেড়েছেন উদীয়মান পেসাররা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও তাদেরই আধিপত্য। টাইগার ক্রিকেটের পাইপলাইন পোক্ত করতে শীঘ্রই সিমারদের নিয়ে আলাদা ক্যাম্পের দাবি পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। 1 রাউন্ড আগেই শিরোপা নিষ্পত্তি, কত সব আলোচনা সমালোচনা, তবুও জাতীয় ক্রিকেট লিগ NCL এর লঙ্গার ভার্সনের আবেদন কমেনি এতটুকুও। নানা কারণে ব্যতিক্রম এবারের NCL হওয়া 27 ম্যাচে 846 উইকেটের প্রায় 65% নিয়েছেন পেসাররা। জাতীয় দলের কমিটমেন্টের কারণে তাসকিন নাহিদরা ব্যস্ত থাকায় পাওয়া সেই সুযোগের পুরোটাই লুপে নিয়েছেন উদীয়মানরা। টুর্নামেন্ট শেষে আলোচনায় তাই এনামুল, রুয়েল মিয়ারা। বেসিক্যালি সবাই তো 6-5 ফরম্যাটেই খেলতে চাইতেছে বিকজ অফ কিছু শুধু একটা ভেন্যু ছাড়া সব ভেন্যুতে খুব অ্যাটাকিং ইয়ার উপরে আছে, উইকেটের উপরে আছে। বেসিক্যালি ওই সব উইকেটে যেহেতু 6 মিলিমিটার গ্রাস আছে, তারপরে উইকেট ভালোভাবে মেনটেন হইতেছে এবং উইকেটও অনেকগুলা ফেস বাই ফেস, গেম বাই গেম উইকেট চেঞ্জ হইতেছে, গ্রাস চেঞ্জ হইতেছে। সো আর বোলিং অ্যান্ড বলের তো একটা ব্যাপারই আছে। সো ফাস্ট বোলারদের একটা মনে হয় যে একটা ভালো ট্রেন্ড চলতেছে এই NCL এ দেখলাম। গেল কয়েক বছর ধরে ঘরোয়া উইকেটে ভিন্নতা এনেছে বিসিবি। ফলাফল ঘরোয়া ক্রিকেটে পাওয়া আত্মবিশ্বাস পেসাররা ধরে রাখছেন জাতীয় দলে। সাম্প্রতিক সময় টাইগারদের পেস বিপ্লবের যা বড় কারণ। গ্রাসের একটা ব্যাপার, উইকেটের একটা ব্যাপার আছে। এই উইকেট আমরা কি ইন্টারন্যাশনাল মেনটেন করি। 6 মিলিমিটার গ্রাস, যেটা যারা ওরা কখনোই শুনে নাই। ডিপ বলের ক্যারেক্টারকে ওরা জানেই না। যখন দেখছে সুইং বাড়তেছে, সো সার্ভাইভিং ব্যাপারগুলা তাদের আসতেছে। তাই তো নতুন করে পরিকল্পনা সাজানোর এখনই সময়। দ্রুতই বন্ধ হয়ে যাওয়া পেসারদের নিয়ে ক্যাম্প চালু করার মিলল তাগিদ। আমার কাছে মনে হয় ফাস্ট বোলিং ক্যাম্পটার সাথে ফাস্ট বোলিংয়ের একটা রিহ্যাব সেন্টার টাইপ, রাইট? আপনি যদি হাব তৈরি করতে পারেন যে ইয়ার দ্য ক্যালেন্ডার, সাপোজ ন্যাশনাল প্লেয়ার, HP প্লেয়ার, এই টিমের প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, ইয়াং যারা আসতেছে তারা যদি সব একসাথে সমন্বয়ভাবে কাজ করে। এত ফাস্ট বোলার এখন আসছে, আমাদের কাছে মনে হয় ফাস্ট বোলিং ক্যাম্পটা বোধহয় আবার চালু করা উচিত। আমাদের এটার দিকে ভালোভাবে বিসিবির নজর দেওয়া উচিত। তাইলে ইয়াং আরও ফাস্ট বোলার আসবে। শুধু ক্যাম্পটা চালু করলে হবে না, মনিটরিং সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। বছরে যদি 4 বার ক্যাম্পটা হয় ইজ ভেরি ফ্রুটফুল না? আপনার 4 মাসের একটা ক্যাম্প, প্রতি 3 মাস 4 মাস পর একটা ক্যাম্প যদি করেন, অ্যাকচুয়ালি নট 1 মাসে বলি না আমি, 15 days ইজ এনাফ বিকজ অফ ওই কাজটা হবে স্কিল বেস। 11 ডিসেম্বর থেকে শুরু NCL এর T20 ফরম্যাট, যেখানে যোগ হবেন জাতীয় দলের বড় সব নাম। তাই তো সেখানেই উদীয়মান এই পেসারদের হবে আসল পরীক্ষা মনে করেন বিসিবির এই সিম বোলিং কোচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ফুটবলের খবর। কুমিল্লায় জয় দিয়ে ফেডারেশন কাপের নতুন মৌসুম শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে 1-0 গোলে। তবে ময়মনসিংহে দিনের আরেক ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। বাংলাদেশ পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফর্টিস FC। নিপর্যাপ্ত মাঠ যা আছে তার অবস্থা নিয়ে নানা অভিযোগ। এই বিতর্ক সঙ্গী করেই মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের নতুন মৌসুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শুরুটা করেছে দারুণ।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। এ মাঠে প্রথমে খেলতেই চায়নি কিংস, তবে ব্রাদার্স ভেন্যু পরিবর্তনে রাজি না হয় এখানে খেলতে হয় দুদলকে। কদিন আগেই ভেন্যু থেকে তোলা হয় ক্রিকেটের পিচ, স্টেডিয়ামের অবস্থাও যাচ্ছে তাই, যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। ম্যাচের শুরু থেকেই বেশ বেগ পোহাতে হয় দু দলের ফুটবলারদের। পর্যাপ্ত ঘাস না থাকা মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শুরু থেকেই খেলেছে বেশ সাবধানীভাবে। যদিও পরিসংখ্যান অনুযায়ী ব্রাদার্স কখনো পাত্তাই পায়নি বসুন্ধরা কিংসের সামনে, তবে জাতীয় দলের বেশ কিছু ফুটবলার দলে ভিড়িয়ে আগের চেয়ে বেশ শক্তিশালী হয়েছে ক্লাবটি। প্রথমার্ধে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তোলে তারা, যদিও শুরুর দিকে মিগুয়েল ফেরেইরার গোল বাতিল হয় অফসাইডে। মাঠের সঙ্গে মানিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে বসুন্ধরা কিংস। শুরু করে একের পর এক আক্রমণ, বেশ কিছু ভালো সেভ দিয়েছেন ব্রাদার্স গোলরক্ষক আশরাফুল রানা। ৬৯ মিনিটে আর ভুল করেনি বসুন্ধরা কিংস। মিগুয়েলের ক্রস থেকে দারুণ হেডে দলকে লিড এনে দেন তপু বর্মন। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স, তারাও করে একাধিক আক্রমণ, তবে কিংসের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। শেষমেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামে ফর্টিস এফসি। তুলনামূলক ভালো মাঠে দুদলের লড়াইটাও হয় সমানে সমান, যদিও প্রথমার্ধে দুদলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও হয়নি প্রত্যাশা পূরণ। দ্বিতীয়ার্ধের খেলাতেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি কোনো দল। গোলশূন্যতেই শেষ হয় ম্যাচ। মাঠটা ভালো ছিল বলেই দুই দল খুব ভালো ফুটবল খেলেছে, খুব ভালো ইন্টেন্সিটি একটা ম্যাচ ছিল। যদিও ফর্টিজের জন্য ব্যাড লাকি বলবো, দুইটা বল পোস্টে লাগছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, জয়ের মতোই খেলছি, জয় পাওয়ার মতোই খেলছি, বাট শেষ পর্যন্ত আসলে ভাগ্য সহায় হয়নি বলে আমরা জিততে পারিনি। লোকাল প্লেয়ারদেরকে উজ্জীবিত করছি যে ম্যাচটা ভালো খেলার জন্য, এবং দে আর ইনসাইড দ্য ফিল্ড, দে আর গোয়িং টু বি হার্ড ফুটবল। এই জন্যই তারা ভালো খেলার চেষ্টা করছে, এবং নেক্সট ম্যাচে আমরা এই পরিকল্পনায় আগাবো আর কি। তামিম হোসেন, সময় সংবাদ। পিটার বাটলারের সঙ্গে চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই তাকে ছুটিতে পাঠাচ্ছে বাফুফে। ৭ ডিসেম্বর নারী দলের সম্বর্ধনা শেষে ইংল্যান্ড পাড়ি জমাবেন সাবজয়ী কোচ। আবারও বাংলাদেশে ফিরবেন কিনা বিষয়টি নিশ্চিত না হলেও বাটলারের বিশ্বাস নতুন চুক্তির পথে হাঁটবে বাফুফে। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার অধীনে শুরু হয়েছে অনূর্ধ্ব ২০ নারী সাফের প্রস্তুতি। তবে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেষ পিটার বাটলার অধ্যায়? এমন প্রশ্ন চাইলেই তোলা যায়, কারণ ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ, সেটা নবায়ন না করেই তাকে ছুটি দিচ্ছে বাফুফে। কক্সবাজারে ৭ ডিসেম্বর নারী দলের সংবর্ধনার পরদিনই ইংল্যান্ডের বিমান ধরার কথা ব্রিটিশ কোচের। বাংলাদেশকে সাফ শিরোপা উপহার দেওয়ার পরও যেন মন ভরাতে পারেননি পিটার বাটলার। গুঞ্জন আছে নারী ফুটবলারদের একটা অংশ তাকে চায় না, কিন্তু কেন চান না সেই বিষয় সামনে আনেননি কেউ। যদিও বাফুফের অনেক কর্মকর্তা পিটারের বিষয়ে ইতিবাচক অবস্থানে, ব্রিটিশ কোচ এটা নিজেও জানেন। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, কারণ আমার সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি বাফুফের। তবে ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা আমার বিষয়ে ইতিবাচক। সত্যি বলতে আমারও এখানে কাজ করার আগ্রহ আছে, এখন দেখা যাক কি হয়। আমি আসছে সপ্তাহে ছুটিতে যাব, খুব সম্ভবত সেটা ফুটবলারদের সংবর্ধনার পর। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আমি সম্মানিত বোধ করছি। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দায়িত্বে অবহেলা নেই পিটার বাটলারের। অনূর্ধ্ব ২০ দল নিয়ে কাজ শুরু করেছেন ইংলিশ কোচ। ঘরের মাঠে এবারও নারীদের জুনিয়র সাফ, এখানেও আছে শিরোপা ধরে রাখার সমীকরণ। চ্যালেঞ্জিং হলেও তা উপভোগ করছেন পিটার বাটলার। কোচিং পেশাটাই এমন, সব সময় আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। কোনো সফলতাই এখানে শেষ কথা নয়। আমি ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন করেছি, এটা এখন অতীত। আমি যদি সেটা ধরে বসে থাকি তাহলে ভুল হবে। আমাকে সব সময় সামনের বিষয়গুলো নিয়ে পরিকল্পনা সাজাতে হয়, তাই করছি। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব ২০ সাফ খেলবে মেয়েরা, ওদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হলো। আমি জানি না সে পর্যন্ত থাকবো কিনা, তবে এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে, আমার বিশ্বাস ওরা ভালো কিছু করবে। এলিট একাডেমি কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শুরু করেন পিটার। মারুফুল হক চলে যাবার পর গেল সাফ চ্যাম্পিয়নশিপে তাকে নারী দলের হেড কোচ করে বাফুফে। সফল এই কোচের বাফুফে ভবিষ্যৎ এখন সত্যি সংশয়ে। ফেডারেশনের একটি সূত্র বলছে নারী ফুটবলারদের বড় একটি অংশ আপত্তি জানিয়েছে তার চুক্তি নবায়ন নিয়ে। তবে পিটারকে ধোঁয়াশায় না রেখে ২-১ সপ্তাহের মধ্যেই বৈঠক করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফপ্রো, যেখানে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ইউরোপের বাইরের লিগে খেলা শুধু এই দুজনই আছেন সংক্ষিপ্ত তালিকায়। তবে অবাক করার বিষয়, এখানে উপেক্ষিত থেকে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ইপিএল, লা লিগা, ফ্রেঞ্চ লিগ ও বুন্দেসলিগার ক্লাবের খেলোয়াড় থাকলেও 26 জনের প্রাথমিক তালিকায় নেই ইতালির কোনো ক্লাবে খেলা ফুটবলার। আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বের সেরা একাদশের। একজনের বয়স ৩৯, আরেকজনের ৩৭। ইউরোপের লিগ ছেড়ে খেলছেন দুই ভিন্ন মহাদেশের ঘরোয়া লিগে। তারপরও প্রতিনিয়ত শিরোনামে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। নিজেদের সেরাটা পেছনে ফেলে আসলেও এখনও তারা বিবেচিত হন সেরাদের কাতারে। ফিফপ্রোর বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় এই দুই মহাতারকার নাম আরও একবার সেটাই প্রমাণ করল। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার্স বছরের সেরা একাদশ দিয়ে আসছে, যেখানে সর্বোচ্চ 17 বার নাম ছিল লিওনেল মেসির। ক্রিস্টিয়ানো রোনালদো 15 বার জায়গা পেয়েছেন এই দলে। ক্যারিয়ারের শেষ দিকে এসেও দুজনই গোল করেই চলেছেন। পারফরমেন্স দিয়ে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই তারকা ফুটবলার। তালিকায় আছে মোট 26 ফুটবলারের নাম। তবে ব্যালন ডিওর কিংবা ফিফা বেস্টের মতো ফিফপ্রো নিজেদের বিতর্কের বাইরে রাখতে পারেনি। ইপিএল, লা লিগা, ফ্রেঞ্চ লিগ ও বুন্দেসলিগার ক্লাবের ফুটবলার থাকলেও নেই কোনো ইতালিয়ান ক্লাবের খেলোয়াড়। সবচেয়ে অবাক করার বিষয়, গেল মৌসুমে ইন্টার মিলানকে সিরিয়া এবং আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লাউতারো মার্টিনেজের জায়গা হয়নি 26 জনের তালিকায়, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনাও। তবে এক লাউতারো ছাড়া প্রত্যাশিতভাবে বাকি সবাই আছেন 26 জনের লিস্টে। গোলরক্ষকের তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির এডারসন, টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডিওরে ইয়াসিন ট্রফি জেতা এমিলিয়ানো মার্টিনেজ এবং বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়ার। ডিফেন্ডারের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল, অ্যান্তোনিও রুডিগার এবং ম্যানচেস্টার সিটি থেকে আছেন রুবেন দিয়াজ ও কাইল ওয়াকার। এছাড়া বাকিরা হলেন ভ্যান ডাইক, সালিবা এবং ফ্রিম্পং। বর্ষসেরা একাদশে মিডফিল্ডারের তালিকায় রিয়াল মাদ্রিদের জয় জয়কার। 1-2 নয়, মাদ্রিদিস্তার 4 ফুটবলার আছেন এই তালিকায়। এর বাইরেও নাম আছে বিতর্কিত ব্যালন ডিওর জয়ী রদ্রির নামও। এছাড়া ডি ব্রুইনা, ফিল ফোডেন ও জামাল মুসিয়ালাও জায়গা পেয়েছেন তালিকায়। ফরওয়ার্ডদের মধ্যে লাউতারো ছাড়া সবগুলো নামই প্রত্যাশিত। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল এখানেও নজর কেড়েছেন। কোনো শিরোপা না জিতলেও গেল মৌসুমটা চেলসির হয়ে দারুণ কাটিয়েছেন কোল পালমার। এবার পেলেন তার পুরস্কার। 2023-এর 21 আগস্ট থেকে এবছরের 14 জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়েই করা হয়েছে এই তালিকা। 70টি দেশের 21,000-এর বেশি ফুটবলারের ভোটে নির্বাচিত হবে সেরা একাদশ। ফিফপ্রোর ডিজিটাল প্ল্যাটফর্মে যা ঘোষণা করা হবে আগামী 9 ডিসেম্বর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঐক্যের ডাকে অন্তর্বর্তী সরকারের সংলাপ শুরু। অভ্যর্থনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান। এবং বগুড়ায় করতোয়ার বুকে টিএমএসএস এর দখলদারি, নির্মাণ করেছে ইকোনমিক জোন বিনোদন পার্ক। বদলে গেছে নদীর গতিপথ, ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ প্রশাসনের কার্যক্রম। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।